নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। এই মুহূর্তে সবথেকে বড় খবর বলা যেতে পারে, অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলির আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, প্রথম থেকেই তাদের পদত্যাগের দাবি তুলেছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান বিক্ষোভ চলছে। তার আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তে তারা আন্দোলন প্রত্যাহার করবেন না, আর এ বিষয়ে কোনো বোঝাপড়া করা যাবে না। যাবতীয় দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। ইতিমধ্যে সরকারের সঙ্গে দুদফা বৈঠক হয়েছে সিজেপি। আন্দোলনকারীরা যে দাবি করেছিল সেই দাবিতে তারা অনড় ছিল। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান যার ইস্তফা নিয়ে বারবার প্রসঙ্গ উঠে আসছিল, দাবিতে অনড় ছিলেন সিজেপির বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। তাদের কথায় সম্মতি মেনে নিয়ে, কার্যত বলা যেতে পারে একরকম সম্মতি দিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ করলেন। এই মুহূর্তে ইস্তফা পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে, এবং তারপরে পরবর্তী প্রক্রিয়া কিন্তু সেই মতোই চলবে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে এই বিষয় নিয়ে সার্বিকভাবে আমরা কথা বলে নেব। আমাদের সাথে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানবো বিশ্বজিৎ, একেবারে ককরোচ জনতা পার্টির যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন শুধু দিল্লির যন্তর মন্তরে তো আটকে নেই, সেখান থেকে কিন্তু ছড়িয়ে পড়ছিল বিভিন্ন রাজ্যে। কার্যত সেই চাপেই কি এই সিদ্ধান্ত ধর্মেন্দ্র প্রধানের তড়িঘড়ি ইস্তফা? দেখো, এই ইতিমধ্যে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যে ইস্তফা দিয়েছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার যে ইস্তফা পত্র ইতিমধ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন, এবং সোশ্যাল মিডিয়া, তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেখানে তিনি তার যে ইস্তফার খবরটি তিনি প্রকাশ করেন, এবং তিনি বলেন যে তিনি মানে মূলত যে ইস্তফা দিয়েছেন তার যে কারণ কিন্তু তিনি সামনে এনেছেন, সে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে তিনি বলছেন যে এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যাতে বিদেশি কোনো শক্তি তারা কোনো ফায়দা দিতে না পারে, তারা যেন ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে, তারা যেন ষড়যন্ত্র করতে এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে না পারে, সেজন্য তিনি ইস্তফা দিচ্ছেন। এবং তিনি মনে করেন যে ভারতের যে যুব শক্তি, সেই যুব শক্তি, আসল শক্তি তারা দেশের ভবিষ্যৎ এবং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যাতে গড়ে ওঠে ভারতে, এবং উন্নত শিক্ষা ব্যবস্থা যাতে গড়ে ওঠে ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, এবং বিদেশি শক্তি যাতে আন্দোলনে ফায়দা তুলতে না পারে, সেজন্যই তিনি ইস্তফা দিচ্ছেন। তিনি ইস্তফা দেওয়ার জন্য ঠিক এই কারণ দুটো ব্যাখ্যা করেছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতিমধ্যেই কিন্তু তিনি তার ইস্তফা পত্রটি পাঠিয়ে দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তার সোশ্যাল মিডিয়ায় তিনি এই ইস্তফার খবরটা তিনি জানিয়েছেন। এবারে তুমি জানো যে সরকার এবং এই যে ককরোচ জনতা পার্টি, তাদের যে প্রতিনিধি দল, তাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল। তারা কিন্তু যে তিনটি দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে বসেছিল। তাদের প্রথম দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের তাদের পদত্যাগ দাবি, এবং সেই সঙ্গে তারা উন্নত মানের একটি শিক্ষা ব্যবস্থা এবং নিট যে পরীক্ষা, সেটা যেন ত্রুটিমুক্ত হয়, এই দাবি নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে যন্তর মন্তরে, একদিকে যেমন ককরোচ জনতা পার্টি আন্দোলন চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে আমরা দেখেছিলাম যে আমারও অনশনে বসেছিলেন প্রায় 26 দিন পর, সে অনশনও তিনি ভেঙে দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী তারা গিয়েছিলেন, যে কথা বলে তিনি অনশন প্রত্যাহার করেছেন। তারপর কিন্তু দেখেছি যে যন্তর মন্তরের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আজ শুধুমাত্র দিল্লিতে সীমাবদ্ধ ছিল না। সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি কলকাতা বা পশ্চিমবাংলায়, বিহার, উড়িষ্যা, একাধিক রাজ্যে এই আন্দোলনের আজ যখন পৌঁছে যাচ্ছিল, তখন কিন্তু কোথাও একটা এই যে মোদী সরকার বা রাজ্যের কেন্দ্র সরকারের উপর একটা প্রবল চাপ তৈরি হচ্ছিল। তখন কিন্তু এই যে কেন্দ্রের পক্ষ থেকে যে ধর্মেন্দ্র প্রধানের আদৌ ইস্তফা তিনি দেবেন কিনা বা ইস্তফা দেওয়া উচিত কিনা, এই নিয়ে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, তখনই কিন্তু আমরা দেখলাম যে আজকে পর্যন্ত কিন্তু শনিবার 2টো পর্যন্ত একটা সময় চেয়ে নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। ককরোচ জনতা পার্টির যে প্রতিনিধি দল তারা গিয়েছিল তাদের সাথে আলোচনা করার সময়, কিন্তু এই ডেডলাইন যে 2টো পর্যন্ত ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের আগে এই পদত্যাগের খবরটি সামনে তিনি স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি প্রকাশ করেছেন যে তিনি ইস্তফা দিচ্ছেন। কারণ দেশের স্বার্থে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টির নামে যে আন্দোলন চলছে যন্তর মন্তরে, সেখানে ইতিমধ্যে তুমি জানো যে ইন্ডি জোটের যে শ্রমিকরা ছিল, বিরোধীরা যারা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই একাধিক যারা নেতা ছিলেন তারা ওদের সঙ্গে দেখা করেছেন, এবং এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু একাধিক যারা সেলিব্রিটি রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে সমর্থন জানাতে শুরু করেছিল। তখনই কিন্তু এই পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, তখনই কিন্তু তারা ইস্তফা অবশ্যই করে তাৎপর্য
তাৎপর্যপূর্ণ। তবে এখন এই ইস্তফার খবরটা সামনে আসার পর ডক্টর জনতা পার্টির পক্ষ থেকে তারা বলেছেন তাদের এই যে ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী, এটা গণতন্ত্রের জয় হয়েছে। পরে এই ইস্তফার পর তাদের যে আন্দোলন কোন দিকে অভিমুখ নেবে এখন সেটাই সবচেয়ে বড় কথা। অপরূপা, বিশ্বজিৎ, এখানেই তো আরো একটা বিষয়ে প্রশ্ন উঠে আসছে যে এই যে ককরোচ জনতা পার্টি বা ছাত্র আন্দোলনের যে অভিমুখ ছিল, তাদের যে প্রধান তিনটি দাবি ছিল, সেই তিনটি দাবির মধ্যে থেকে প্রধান দাবি যা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেই দাবি পূরণ হয়েছে। পরবর্তীতে যে তারা বলেছেন যে তাদের প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়ে যাওয়ার প্রসঙ্গ যাতে স্বচ্ছভাবে হয়, সেক্ষেত্রে তো অবশ্যই সিস্টেম দায়ী, সেক্ষেত্রে সিস্টেমের আভ্যন্তরীণ দিক তারা সরকার দেখবেন। কিন্তু এখানে তাহলে এবার আন্দোলনের অভিমুখটা কোন দিকে যেতে পারে? কারণ ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। দেখো প্রথমত আমরা দেখেছি যে এই যে বিএনপির যে প্রশ্ন ফাঁস, এই দাবিতে কিন্তু যাতে ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করা যায় বা এই যে নিটের যে প্রশ্ন ফাঁস হয়েছে তার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি এই যে শিক্ষাবিদ বা বিজ্ঞানী তিনি 26 দিন অনশন করলেন। একদিকে যখন অনশন চলছিল তখন কিন্তু সরকারের পক্ষ থেকে সমস্ত বিষয়টা তারা কিন্তু ইগনোর করে যাচ্ছিল বা এই ইস্যুটাকে তারা খুব একটা বেশি পাত্তা দিচ্ছিল না। তারপরে যখন ছাত্র জনতা পার্টির এই যে আন্দোলন, সেটা যখন সর্বস্তরের মানুষ যখন একাধিক বিরোধী নেতারা বা ইন্ডিপেন্ডেন্ট যারা নেতা রয়েছেন তারা যখন জড়ো হচ্ছিলেন এবং এই আন্দোলনকে পুলিশের যে লাঠিচার্জ সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তিনি বার্তা দিচ্ছেন ছাত্রদের উদ্দেশ্যে এবং তিনি ছাত্রদেরকে প্রিয় বন্ধু হিসেবে তারা তিনি মানে যেখানে তিনি মিত্র বলে তার বক্তব্য শুরু করছেন, সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি ডিয়ার ফ্রেন্ড বলে তিনি যখন বক্তব্য শুরু করছেন তখন কোথাও যে সরকার এই ছাত্রদের ভালো চাইছে বা ছাত্রদেরকে তারা এই যে সমস্যা থেকে সমাধানের যে একটা পথ খুলতে চাইছে, তার জন্য একাধিকবার তারা ছাত্র জনতা পার্টির যে প্রতিনিধি তাদের সঙ্গে বৈঠক করেছে এবং তুমি জানো যে এই যে ছাত্র জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের যে অভিমুখ একাধিকবার বিভিন্ন মহল দাবি করছে যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কোথাও বিরোধী যারা শক্তি রয়েছে ভারতবর্ষে বা বিরোধী দল যারা রয়েছে তারা কোথাও এই আন্দোলনটা হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে, নিজের যে এজেন্ডা গুলো সেগুলো সামনে আনার চেষ্টা করছেন। এবং তুমি দেখেছো যে এই যে ছাত্র জনতা পার্টির যে যন্তর মন্তরের আন্দোলন, সেখানে কিন্তু একাধিক ফুটেজ যে সামনে এসছে সেখানে কিন্তু আমরা অনেক যে স্লোগান গুলো শুনেছি সেই স্লোগান গুলো কিন্তু অনেকটা সরকারের বিরুদ্ধে, কোথাও মোদীর পদত্যাগ চাইছেন, কোথাও কাশ্মীর মানে আজাদি চাইছেন। এই যে ইস্যুগুলো সামনে আসছে, ছাত্রদের যে আন্দোলন তাদের যে ন্যূনতম যে তিনটে দাবি ছিল সেই তিনটে দাবির পাশাপাশি আরো যে একাধিক দাবিগুলো সামনে আসছিল সেটাই কিন্তু সরকারের বাধ্য করেছে ভাবতে যে কোথাও বিরোধীদের বা বিদেশিদের শক্তি, ভারতের বাইরের যে শক্তি যে ফান্ড তারা পাচ্ছে বা বিদেশ থেকে যে ফান্ড গুলো আসছে সেই ফান্ড ব্যবহার করে ভারতের একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। সেই যে চেষ্টাটাকে কোথাও ব্যর্থ করার চেষ্টা করেছে ভারত সরকার। কারণ তুমি জানো যে ইতিমধ্যেই যে বিদেশ থেকে যে ফান্ড আসার যে আইন, সেই আইনটা নিয়ে কিন্তু একাধিক মহল থেকে আলোচনা হচ্ছিল যে এই আইনটা যদি কার্যকর হয় তাহলে বিদেশি ফান্ড আসা বন্ধ হয়ে যাবে। এই ভয় থেকে হয়তো তারা এই আন্দোলনে তারা সামিল হচ্ছেন। কিন্তু এই বিষয়ে যখন সামনে আসছিল যে এই মুহূর্তে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যে বক্তব্যটা দিয়েছেন বা তার যে পদত্যাগের কারণ হিসেবে তিনি যেটা জানাচ্ছেন, এটাই কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে সরকারের যে অভিমুখ, সরকার কেন এই আন্দোলন শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করলেন, যে বিদেশি শক্তি বা ষড়যন্ত্রকারী যারা ভারত বিরোধী শক্তি তারা যাতে এই আন্দোলনের ফায়দা তুলতে না পারে সেজন্যই কিন্তু তাদের এই পদত্যাগের সিদ্ধান্ত। তাহলে এবারে পক্ষের জনতা পার্টি তারা বলছেন যে এটা তাদের গণতান্ত্রিক জয় হলো। যদি ছাত্রদের এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন হয়ে থাকে তাহলে পক্ষের জনতা পার্টি এই যে পদত্যাগের পর এবং ইতিমধ্যে একাধিক যে তিনটে দাবি ছিল টোটাল, তারপরে তিনটে দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে, তাহলে তাদের এই যে আন্দোলন তাহলে কি হবে তারা অবশ্যই করে সিদ্ধান্ত নেবেন। তবে এই যে আন্দোলনটা হাইজ্যাক করছিল বিরোধীরা বা যে এই মুহূর্তে ইন্ডি জোট হয়েছে তারা যে হাইজ্যাক করছিল, যদি তারা হাইজ্যাক না করে থাকে তাহলে কিন্তু আন্দোলন ছাত্রদের আন্দোলন হিসেবে এটা গণ্য হতো। কিন্তু ছাত্রদের আন্দোলনে আমরা একাধিক মুখ দেখেছি যে আন্দোলনে ছাত্রদের সঙ্গে তাদের কোনো যোগ নেই। তিনি জানেন রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও আজকে যে ধর্মতলার যে কালকের যে ঘটনা, সেই ঘটনা তিনি উল্লেখ করতে গিয়ে বলছেন যে এমন কয়েকজন সত্যকে চিহ্নিত করা গেছে বা কয়েকজনের নাম তিনি বলেছেন তারা কোনোভাবে এই নিট যে আন্দোলন হচ্ছে ছাত্রদের এই আন্দোলনের সাথে কোনো যুক্ত নেই, তারা কোনো ধরনের ছাত্রই নয়। এই যে মুখগুলো সামনে আসছে তাহলে
তাহলে এই আন্দোলনটা কি কোথাও কি বিরোধীরা হাইজ্যাক করে নিল বা অন্য কোনো শক্তির দ্বারা কি কন্টেন্ট হচ্ছে, এই প্রসঙ্গটা কিন্তু এবারে সামনে আসবে এই আন্দোলনের পর। এই যে পদত্যাগের পর শিক্ষামন্ত্রী এই আন্দোলন কোন দিকে অভিমুখ নেয়, তাহলে কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে সরকারের যে অভিযোগটা ছিল যে ছাত্রদের কাছ থেকে বিরোধীরা আন্দোলনটাকে হাইজ্যাক করে নিচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উত্তর এবারে পাওয়া যাবে। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। তবে আমি অনুরোধ করব যে তুমি আমাদের সাথে কিছুক্ষণ থাকো। এই মুহূর্তে আমরা কথা বলে নিতে চাইবো আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথেও। তবু দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বর্তমানে শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে কিন্তু অনড় ছিল ককরোচ জনতা পার্টি। ছাত্র আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু অনড় ছিলেন। তাদের তিনটি মূলত দাবি ছিল, কিন্তু তার প্রধান দাবি ছিল তাদের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সেক্ষেত্রেও সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা গেল যে ধর্মেন্দ্র প্রধান আজ দুপুরের মধ্যে কিন্তু তিনি কিছুক্ষণ আগে তিনি একেবারে ইস্তফা দিয়ে দিয়েছেন, ইস্তফাপত্র পাঠিয়েও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এর পরবর্তীতে প্রক্রিয়া সম্পন্ন হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। কিন্তু এই যে তড়িঘড়ি ইস্তফা দেওয়ার কারণ কি এবং পরবর্তীতে তাহলে আন্দোলনের গতিমুখ কি, অভিমুখ কি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো এবং এই বিষয়ে প্রশ্ন রাখবো। দাদা, একেবারে যেমনটা ছাত্র আন্দোলনের প্রধান দাবি ছিল যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু এই ইস্তফা কি শুধুমাত্র চাপে পড়ে দিলেন নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দিকটি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার যে কথাটা বললে একদমই ঠিক। চাপ তো একটা ছিলই, কারণ নরেন্দ্র মোদী যেটা দেখেছেন বা আমাদের দেশের যে সরকার সেটা যেটা দেখেছেন যে বারে বারে আমাদের এই ছাত্রদের নিয়ে বা এই জেন জি, যেমন ইতিমধ্যেই আমি কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ জেন জি নিয়ে আমাদের হঠাৎ করে সমাজ মাধ্যমে নানান রকম সাফল্যের কথা বলা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। তো জেন জিকে দিয়ে আগেও নানান রকম ভাবে চেষ্টা করা হয়েছিল ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করার। সেই অস্থিরতা তৈরি করা, যেরকম আমরা শাহিনবাগ যদি দেখি, যদি কৃষক আন্দোলনের সময় দেখি, শাহিনবাগ কৃষক আন্দোলন, তার আগেও নানান রকম আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারত সরকার যেভাবে এই বিষয়গুলোকে মোকাবিলা করে এসছে, তো সেইগুলোর সঙ্গে এই আন্দোলনটা একটু আলাদা। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি বলে শ্রীলঙ্কা, এই তিনটে দেশে এই জেন জিকে দিয়ে যেভাবে আন্দোলন করা হয়েছে, যেভাবে আন্দোলনের নামে সরকারকে ভেঙে দেওয়া হয়েছে, তো সেইটা কিন্তু মোকাবিলা করার পক্ষে, অর্থাৎ গত যে আন্দোলনগুলো সরকার যেভাবে সেগুলোকে সামলেছিল, এইটা কিন্তু তার থেকে আরো মানে অন্য রকম ভাবে এটা পুরোটা আর কি নামা হয়েছে, যাতে কারণ বিভিন্ন রাজ্যে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে গতকাল, অর্থাৎ এই বাংলার কথাই যদি বলা হয়, কলকাতায় কালকে যে জিনিসটা হলো, একই জিনিস হচ্ছে। কালকে পুলিশকে প্ররোচিত করা হয়েছিল, পুলিশ প্ররোচনা হয়নি, তখন কি করা হলো, সাংবাদিকদের মারা হলো। আজকে যদি দেখি বিহারেও কিন্তু একই জিনিস হয়েছে, যে যারা যেভাবে দেখছিলাম বিহারে যে ঘটনাটা ঘটছে, একই জিনিস, মানে কালকে কলকাতায় যে জিনিস ঘটেছে প্রায় একই জিনিস, সেখানে পুলিশকে পাথর মারা হচ্ছে। হ্যাঁ, এইটা কি কোনো আন্দোলন? তার মানে কি যে বিভিন্ন জায়গাতে, মুম্বাইও তাই হচ্ছে, বিভিন্ন জায়গাতে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আরশোলা ওই কি সিজেপি পার্টির নাম দিয়ে, এবং তার পেছনে আমাদের দেশের যে বিরোধী দলগুলো, যাদের মানে আর কোথাও তারা কিছু করতে না পেরে কেন্দ্রীয় সরকারের কে যাতে ডিস্টার্ব করা যায়, সেই জায়গাতে তারা তাদের সঙ্গে তাল মিলিয়ে এই কি বলে বিরোধিতার পথে নেমেছে। এখন প্রশ্ন হলো যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পিছনে কারণটা কি? কারণটা একটাই যে হ্যাঁ, অবশ্যই যখন দুটো মিটিং হয়েছে, সিজেপির সঙ্গে দুটো মিটিং হয়েছে, দুটো মিটিংয়ে তারা তিনটে মূল দাবি রেখেছিল, যে তিনটে মূল দাবির মধ্যে দুটো দাবি কিন্তু সরকার আগেই মেনে নিয়েছিল। একটা হচ্ছে যে আন্দোলনরত যে সমস্ত ছাত্র, তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে নিট যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে যে ছাত্ররা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে একটা বড় রকমের ক্ষতিপূরণ, এই দুটো কিন্তু মেনে নেওয়া হয়েছিল। এবং তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এখন এই জায়গাটাই ছিল স্নায়ুযুদ্ধে লড়াই চলছিল, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে,
মানুষের সহানুভূতি সবসময় একটা সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, তো সেইখানে সাধারণ মানুষ হয়তো বুঝছেন, কিন্তু তারা যখন দেখছে যে এই আমরা যেগুলো দেখছিলাম বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছিলাম যে এরা কারা, কালকে কলকাতায় যেটা হলো এবং যেভাবে দেখছিলাম একটি কি বলে সোশ্যাল মিডিয়ার একজন সাংবাদিককে যেভাবে তার সামনে মহিলা সাংবাদিক বাচ্চা সেও প্রায় বলা যায়, তার সামনে যেভাবে সমস্ত বিক্ষোভকারীরা যেভাবে তাকে আটকানোর চেষ্টা করছে, তার যে খবর সে লাইভ করছিল তাকে আটকানোর চেষ্টা করছে, তেমনই মানে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতিটা। তো এখন আবার যদি এটাকে কড়া হাতে মোকাবিলা করতে হয়, তাহলে মানুষের বা দেশের জনগণের সহানুভূতিটা প্রয়োজন। তো সেই সহানুভূতির জন্য একের পর এক এই যে ওদের যে মূল তিনটে দাবি, এই তিনটে দাবি কিন্তু মেনে নিল। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে যদি আমরা দেখি যে গত দুদিন আগে ওয়াংচু সমাজকর্মী, তিনি কিন্তু 26 দিন অনশন করেছেন। তো 22 দিন না 26 দিন একটা অনশন করছিলেন, তো যাই হোক সেটা গিয়ে কিন্তু অনশনটা ভাঙানো হয়েছে। অনশনটা ভাঙানোর ফলে ওইটা একটা সাফল্য পাওয়া গেছিল। তারপরে এই তিনটের মধ্যে দুটো বিষয়, কিন্তু এই ইস্তফাটা চাইছিল না সরকার, কারণ ইস্তফা দিলেই কি নিটের পরীক্ষা বন্ধ হয়ে যাবে? কারণ আমাদের এখানে যে সিস্টেম, সেই সিস্টেমটা তো ঠিক করতে হবে। সেই সিস্টেমটা তো দায়ী এতদিন, সেই সিস্টেমের কোথায় ফাঁক ফোকর আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যারা, তো সেখানের মাধ্যমেই পরীক্ষাগুলো হচ্ছে। তো এইটা খোল নলছে বদলানোর জন্য এখানে প্রায় 40 জনের উপরে আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ভাবে সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে। সেই রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে হচ্ছে, সেখানে চেষ্টা করা হচ্ছে যে যাতে আরো এই সিস্টেমটাকে আরো এমন ভাবে করা হয় যাতে আগামী দিনে এই সমস্যাটা যাতে তৈরি করতে না পারে। তো সেই জায়গাটাতে পদত্যাগ কি সমাধান? পদত্যাগ সমাধান নয়। কিন্তু যাই হোক, এখন জেনজি কথাটা বলা হচ্ছে, জেনজির কতটা আছে এটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু প্রশ্নটা এইখানেই যে যে বিরোধী শক্তি বা যে মানে বহিরাগত যে শক্তি আর কি, আমাদের দেশের বাইরে যে শক্তি, এত টাকা কোত্থার থেকে এলো, এত ছেলে মেয়েদের দিল্লির বুকে নিয়ে যাওয়া, সেটা কোত্থেকে আসছে, কারা করছে, এর পিছনে কারা রয়েছে, এগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশ হবে। তাই সরকার আগে চাইছে যে এই পুরো বিষয়টাকে আগে মোকাবিলা করে নিতে, অর্থাৎ এই বিষয়টাকে পুরো নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে। তাই ধর্মেন্দ্র প্রধানকে হয়তো বলি দিতে হলো, কিন্তু কোথাও গিয়ে এই যে 1.5 ঘন্টা আগে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই মিটিংটা শুরু হওয়ার কথা, আর ঠিক তার 1.5 ঘন্টা আগে তাদের যে দাবি ছিল, ককরোচদের যে দাবি ছিল, ককরোচ পার্টির যে দাবি ছিল, জনতা পার্টির যে দাবি ছিল, সেই দাবি কিন্তু মেনে নেওয়া হলো এবং তারা হয়তো এটাকে জয় বলবে। হ্যাঁ, অবশ্যই জয় হয়তো তাদের হতে পারে, কিন্তু সরকার অনেক দূরদর্শিতা রেখে কিন্তু এই সিদ্ধান্তগুলো ধীরে ধীরে নিয়েছে। তো আজকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে এখন দেখার যে এই যে বৈঠকটা হবে, এবারে কি তারা আবারও কি কোনো রকম ব্ল্যাকমেলিং এর রাজনীতিতে যায়? কারণ এর পেছনে রয়েছে কংগ্রেস। সেই কংগ্রেস যেটা করছে, যে কংগ্রেস, রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে ছাত্রদের কাছে, এই কারণে। তো এই যে আরেকটা বিষয়, এবার কি কংগ্রেসের এই যে একটা এখনো যে কংগ্রেস যে বিষয়গুলো তুলেছিল, তো এবার কি এই সিজেপি পার্টির যারা বসবে, তারা কি তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি মেটার পর নতুন কোনো দাবি করবে? কিন্তু দাদা তারপরে এখানেই একটা প্রশ্ন রাখবো যে যেমনটা কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে সিজেপির আন্দোলনকারীদের কাছে, কিন্তু আমরা দেখেছি মধ্যরাতেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তা একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তায় তিনি স্পষ্টত আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের দাবিগুলি নিয়ে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন। তো তারপরেও যে 3টে দাবিও তাদের ছিল, সেই দাবিও 3টে দাবি মেনে নেওয়া হলো। এর পরেও কি তাহলে আবারও নতুন করে যদি আন্দোলন হয়, তাহলে কি এই আন্দোলনের পিছনে অন্য কোনো অভিসন্ধির আন্দাজ মিলবে না? হ্যাঁ, সেটা তো মিলবেই, কিন্তু যেটা বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর মানে বৃহস্পতিবার সকালে যেটা বলেছিলেন যে দুটো ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দোষীরা প্রত্যেকে ধরা পড়েছে, তাদের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা হবে, সেটা যেমন একদিকে করেছে। এবং তারপরে রাতের দিকে ওই বৃহস্পতিবার রাত্রেবেলায় যেটা করা হয়েছিল যে
প্রধানমন্ত্রী আবার এই বিষয়টাকে নিয়ে সহানুভূতির সঙ্গে দেখার কথা বলেছেন এবং সেই সঙ্গে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে এর বিরুদ্ধে দ্রুত একটা বিল আনার কথা বলেছেন এবং শুক্রবার কিন্তু সেই বিল খসড়া তৈরি হয়ে গেছে এবং যে খসড়ায় অন্যতম বিষয় যেটা হচ্ছে 10 কোটি টাকা এবং মানে প্রশ্ন ফাঁস হলে 10 কোটি টাকা জরিমানা এবং 10 বছর জেল। এইটা কিন্তু পরিষ্কার এই খসড়া বিল এবং সেই খসড়াটা কিন্তু পাস করে দিয়েছে ইতিমধ্যে ক্যাবিনেট, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা পাস হয়েছে। হয়তো আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবারের মধ্যে হয়তো এই বিলটা পেশ হবে সংসদে। কিন্তু প্রশ্ন হলো যে বিরোধীরা যে রাজনীতিটা করছে যে কোনো জিনিস আলোচনার মাধ্যমেই কিন্তু ঠিক হয়। তো আলোচনা না করলে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তো সেইখানে বিরোধীরা এতদিন পর্যন্ত যা চেয়েছেন মোটামুটি সিজেপির সঙ্গে বিরোধীদের যে একটা আঁতাত ধীরে ধীরে তৈরি হয়েছে, বিশেষ করে ওই ছাত্রদের উপর লাঠি বর্ষণের পরে। তো সেই জায়গা থেকে কিন্তু যেটা মনে হচ্ছে যে আগামী মানে সিজেপি এবার যদি আন্দোলন তুলে না নেয় তাহলে কিন্তু যে সহানুভূতি তাদের প্রতি সাধারণ মানুষের একটা সহানুভূতি তৈরি হয়েছিল সেই সহানুভূতি কিন্তু তারা আর এবারে পাবে না। দ্বিতীয়ত আরেকটি বিষয় এখানে বলবো, যেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অন্যতম যদি আমি পরামর্শদাতা বা বলি সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবতজি তিনি ইতিমধ্যেই কিন্তু এই আলোচনার কথাই বলেছেন যে সমস্যার সমাধান করতে হলে আলোচনাই হচ্ছে একমাত্র পথ। এবং এই যে ধর্মেন্দ্র প্রধান তাকে যদি দেখা হয় তিনি কিন্তু এই মানে সংঘেরই একজন ব্যক্তি এবং তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে উঠে আসা, তার যে কাজ শিক্ষা নিয়ে, তার যে কাজ, তিনি যে কাজটা যে গতিতে করছিলেন সেখানে কিন্তু ধর্মেন্দ্র প্রধান কিন্তু সংঘের ব্যক্তি হলেও, সংঘের লোক হলেও কিন্তু এই আলোচনার মাধ্যমেই তাকে, অর্থাৎ সংঘের থেকেও কোথাও একটা সিগন্যাল পাওয়া গেছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা দেওয়া হোক, যে আলোচনার মাধ্যমে এই বিষয়টাকে যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। তাই সরকার সহানুভূতির সঙ্গে দেখেছে। এখন দেখার যে এই কি বলে সিজেপি এই যে আবার বৈঠক হবে, তৃতীয় বৈঠক, যেটা তারা বলেছিল ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা না দেয় কোনো বৈঠক হবে না, সরকার সেখানে সহানুভূতির সঙ্গে সেটা দেখেছে। এখন দেখার যে তারা এই আন্দোলনকে কতদূর নিয়ে যায় এবং সরকার এটাকে কোন পথে মোকাবিলা করে। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ছিলাম, আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস তিনি কিন্তু সার্বিক বিষয় নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। তবে দাদা এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করছিলেন যে পশ্চিমবঙ্গেও এই আন্দোলনের যে রূপ গতকাল দেখা গিয়েছে সেইটা কতটা ছাত্র আন্দোলন ছিল তা নিয়েও কিন্তু সন্দেহ জেগেছে। কারণ যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ শানানো হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছে তারা, সেই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য সরকারও কড়া অবস্থান নিচ্ছেন। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি।
যাদেরকে আমরা ছাড়বো না, আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।